হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের দিনটা ঈদ উপলক্ষে কিন্তু দুষ্টুর স্কুল ছুটি রয়েছে, সেই জন্য প্রতিদিনের মতন আর 5টা পৌনে 5টায় উঠিনি। আজকে ঘুম ভেঙেছে ওই 5:45 নাগাদ। তারপরে উঠে এখন ঘরের যেই বাসি কাজগুলো থাকে সেগুলোকে করে নিচ্ছি। আর এর আগের দিন তোমাদের জানিয়েছিলাম না যে জামাই ষষ্ঠী উপলক্ষে আর আমি বাপের বাড়ি যেতে পারিনি, সেই জন্য আজকে কিন্তু যাব একটু বাপের বাড়ি। মানে আজকে ওই বেলা করে বেরোবো। হাজব্যান্ড তো অফিসে যাবে, তো ওর খাবার দাবারটা রেডি করে দিয়ে আমরাও ব্রেকফাস্টটা করে তারপরে বেরোবো। আর কালকের দিনটা থেকে রোববার দিনকে আবার চলে আসবো, কারণ সোমবার থেকে আবার দুষ্টুর স্কুল রয়েছে। তো যে স্কুল খুলতে একটু দেরি আছে, ও 16 তারিখ থেকে স্কুল খুলবে। তো সেই জন্য ভাবলাম এই কদিন ছুটিতে একটু ঘুরে আসা যায়। আমার প্রতিদিনের ব্লগে একটা কমেন্ট হচ্ছে দুষ্টুকে, কারণ আমার অনেক নতুন বন্ধু নতুন হচ্ছো, তারাই জানতে চাইছো যে দুষ্টু কে হয়। তো সবাইকে আমি জানিয়ে দিতে চাই, দুষ্টু হচ্ছে আমার দাদার মেয়ে। দুষ্টুর মা অনেক ছোটোবেলায় ওকে রেখে চলে গেছিলো, তারপর থেকে আমার মাই ওকে মানুষ করেছে। আর আমার মা যেহেতু এই রিসেন্টলি মারা গেছে, তাই দেখার মতন ওকে আর কেউ নেই। তাই আমি ওকে কিন্তু এখন দেখি, আর ও আমাদের কাছেই থাকে এখন। আর কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে বাসি কাজ প্রায় হয়ে গেছে। উঠোনটা ঝাড় দিয়ে স্নানটাও সেরে নিয়েছি। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছি। আজকে না বেশি জামা কাপড় আর ধুইনি, কারণ ওই যে বললাম একটু বেলা করে আমরা বেরিয়ে যাব, কিন্তু ওইটুখানি সময়ের মধ্যে কি আর সমস্ত জামা কাপড় শোকাবে? যতটা প্রয়োজন ছিল, মানে বাসি যে জামা কাপড়গুলো ছিল শুধু সেইগুলোকেই ধুয়ে দিয়েছি। কিন্তু আমার অনেক কাচাকুচি রয়েছে জানো তো, ভেবেছি সেগুলো রোববার দিন ফিরে সোমবার দিন করে নেব। আজকে আবার চলে এসেছি অনেক দিন বাদে ঠাকুর ঘরে। আসলে সকালবেলা পুজোটা না দিতে পারলে না মনটা খুবই খারাপ লাগে, আর মনে হয় কোনো কাজ যেন আমার অসমাপ্ত রয়ে গেছে। সকালবেলা পুজোটা করে তারপরে বাকি সংসারের কাজগুলো ধরতে পারলে অনেকটা নিশ্চিন্ত লাগে। আর সত্যি কথা বলতে একটা নিজের মধ্যেও পজিটিভ ভাইবস কিন্তু কাজ করে। আর এখন কি হয়েছে জানো তো, গাছে না খুব একটা ফুলই ফুটছে না, কয়েকটা ফুটেছিল, সে কটা দিয়ে কিন্তু পুজোটা সেরে নিচ্ছি। আমাকে পূর্বাশা নন্দী কমেন্ট করেছে, সে লিখেছে, হাই দিদি। হাই পূর্বাশা, কেমন আছো? ভালো আছি পূর্বাশা, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, সাথে কাজেরও এনার্জি পাই। থ্যাংক ইউ সো মাচ পূর্বাশা। তোমাদের থেকে না এই ছোট ছোট কমেন্ট বা তোমাদের এই যে এই ভালো লাগা, এগুলো আমার না ভীষণ ভালো লাগার একটা জায়গা। জানি না ইউটিউবে কোনোদিনও সেই জায়গায় কখনো পৌঁছাতে পারবো কি না, কিন্তু তোমাদের থেকে যে এই ভালোবাসাগুলো পাই, এটাই আমার কাছে অনেকটা বড় অ্যাচিভমেন্ট। আর তোমরা তো দেখতেই পেলে, চায়ের সাথে সাথে আমি কিন্তু আজকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আসলে বেরোবো যখন, তাই হাতের কাজটা তাড়াতাড়ি সেরে নেওয়াই ভালো। আর কোথাও যখন যাব, আমাকে তো সংসারের সমস্ত কাজই গুছিয়ে যেতে হবে, কারণ তোমরা তো জানোই আমার সংসারে আমি ছাড়া আর কেউ নেই যে সংসারটাকে সামলাতে পারবে। তার মধ্যে জানো তো আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী। ওইদিকে একটু বেশি করে আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, সাথে আমি খাবো বলে একটা সিদ্ধ ডিমও বসিয়েছি। ওইদিকে ভাজাটা আর ডিম সিদ্ধ হতে হতে ভাবলাম এদিকে বিছানাটা তুলে নিই। আর ওই যে বললাম শ্বশুরমশাইয়ের কাজ, মানে কাজ বলতে আজকে হচ্ছে দিবসী, এই নিয়ে 3 বছর হবে ওনার। কিন্তু কি বলতো, আমরা সেইভাবে কিছুই করব না, শুধু ওনাকে মিষ্টি আর মালাটাই দেব। আমার হাজব্যান্ড একটা কথা খুব বলে, ও কেন আমি নিজেও বলি, ওনারা বেঁচে থাকতে বা ওনারা অসুস্থ থাকাকালীন আমরা যেটা করেছি সেটাই কিন্তু তাদের কাছে অনেকটা। কেউ মারা যাওয়ার পরে লোক দেখিয়ে অনুষ্ঠান করা বা নাম কীর্তন দেওয়া, সেটা কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য আমরা বিশেষ কোনো অনুষ্ঠান করব না, শুধু ফুল মিষ্টিই দেব। আবার সোমবার আসছে আমার শাশুড়ি মায়ের কাজ, তো তাকেও সেইভাবেই আমরা কিন্তু ফুল মিষ্টি দেব। আমি ভীষণভাবে মানি জানো তো, যে মানুষটা বেঁচে আছে তার জন্য করো, যে মানুষটা নেই তার জন্য করা মানে লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। তো যাই হোক, আমি তার ফটোটাকে পেরে নিয়েছি, আর ওই যে একটা চেয়ারের ওপর একটা ধুতি পেতে তার ফটোটা দিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড মালা দিল, সাথে মিষ্টি আর জল দেব। আর তারপরে আমরা তার আত্মার শান্তি কামনা ছাড়া আর তো কিছুই করতে পারবো না, বলো।
আর এইদিকে সবাই মিলে আমরা নমস্কার করে নিলাম, তোজও করেছে, দুষ্টুও করেছে। আর এই তো দেখো তাকে আমরা ফুল মিষ্টি দিয়েছি। এইভাবে কিন্তু আজকে তার দিবসীটা আমরা পালন করলাম। আর এদিকে কিন্তু আমার আলু ভাজাটা হয়ে গেছে। আসলে ওদের জন্য না কালকে পরোটা করেছিলাম, সেই পরোটার মধ্যে বেশ কিছু পরোটা মানে 4খানা পরোটা রয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু আলু পেঁয়াজটা বেশি করে ভাজি, হাজব্যান্ডও ভাত দিয়ে খেয়ে যেতে পারবে। আর হাজব্যান্ডকে তার সাথে একটা ডিমের পোচ করে দিয়েছিলাম, আর বাচ্চাগুলোর জন্য ডিমের অমলেট করে দিয়েছিলাম। এই দিয়েই তারা কিন্তু আজকে ব্রেকফাস্টটা করে নেবে। আর আমি তার সাথে একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। আর এদিকে তো রান্নাবান্না সমস্তটা শেষ, তাই প্রতিদিনের মতন রান্নাঘরটাকে পরিষ্কার করেই যাব, কারণ এসে এই জায়গাটা আমি দেখবো সেই নোংরাই, আমাকে আবার পরিষ্কার করতে হবে। কিন্তু যেহেতু রান্না করেছি তাই আমার পরিষ্কার করার কর্তব্যটা আমি পালন করেই যাব। আমাকে মিলন সাথী মল্লিক দি কমেন্ট করেছে, সে জানতে চেয়েছিল আমার মাইক্রো ওভেনটা কত লিটারের, দাম কত আর সার্ভিস কেমন। আমার মাইক্রো ওভেনটা 25 লিটারের, দাম তোমার ওই 12,000 সামথিং কিছু আছে। সার্ভিস খুব ভালো গো, আমি তো ব্যবহার করছি, এখনো পর্যন্ত কোনো রিপোর্ট নেই, ভালোই সার্ভিস দিচ্ছে। আর এই তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু আমি বাপের বাড়িতে। তো বন্ধুরা যেমনটা দেখলে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে ওই 12:40 নাগাদ চলে এসেছি সবাই মিলে। বাবা দেখলাম রান্নাটাও অলমোস্ট করে ফেলেছে, মাছের ঝোলটা বাকি, আমি তাই বললাম তুমি রাখো, আমি মাছের ঝোলটা করে দিচ্ছি, এখন চেঞ্জ করব। তাহলে বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর এখানে এসে সবার একদম চিল্লামিল্লি শুরু হয়ে গেছে, তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। তোমাদেরকে যেমনটা বললাম, বাবাকে বলেছিলাম মাছের ঝোলটা রাখো আমি করে নিচ্ছি, বাবা বললো থাক আমি করে নিচ্ছি, তুই ওই পটল আর আলুটা ভেজে দে ভালো করে, আর মাছটা ভেজে দিয়েছিলাম। তো বাবাই মাছের ঝোলটা রান্না করেছে। তো ওইদিকে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর বাবা এনেছিল আজকে জলপাই, তো জলপাই দিয়ে বললো তুই একটু শুধু চাটনি কর, তো আমি করবো জলপাই দিয়ে চাটনি। আর তারপরে না বন্ধুরা সত্যি আমার আজকে ভীষণ খারাপ লাগছে, রান্নাঘরটা এসে দেখছি, মানে তোমরা তো আমার রান্নাঘরটা দেখেছো সবসময় কেমন পরিপাটিভাবে গোছানো থাকে, রান্নাঘর কেন সমস্ত ঘর, কিন্তু আজকে এই বাড়িতে এসে দেখছি রান্নাঘরে সমস্ত জিনিস কেমন তেল কাস্টে নোংরা হয়ে রয়েছে। আসলে কখনোই কিন্তু একটা ছেলের পক্ষে একটা সংসারকে গুছিয়ে রাখা সম্ভব নয়, যেখানে আমার বাবা ঘর বাইরে সমস্তটাই করে। তো সেই জন্য ভাবলাম এদিকে আমার চাটনিটা হয়ে গেছে, আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। আসলে এই বাড়িতে না 2-3 বার করে ঘর ঝাড় দিতে আর মুছতে হয়, যেহেতু কুকুরটা রয়েছে সেই কারণে। তো আমি দেখো ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব, তারপরে আজকে ইচ্ছে আছে রান্নাঘরটাকে পরিষ্কার করব। আসলে কি বলতো, একটা অগোছালো সংসার কিন্তু একটা মেয়েই পারে তার পরিশ্রম আর বুদ্ধি দিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখতে, কিন্তু এই বাড়িতে তো দুঃখের বিষয় কোনো মেয়ে নেই, তার বাবার পক্ষেও সেটা সম্ভব নয়। আমি এসেছি 2 দিনের জন্য, আমি যতটা পারবো সমস্ত কিছু গোছগাছ করে দিয়ে যাব। তবে কি বলতো ভীষণ খারাপ লাগে এই জিনিসগুলো দেখলে। মা থাকতে এগুলো কখনোই দেখিনি, মা থাকতে ঘর বাড়ি সব সময় একদম আমার থেকেও পরিপাটিভাবে মা রাখতো, কিন্তু এই বাড়িতে যেহেতু মেয়ের অভাব সেই জন্য এরকমই থাকে। আর আমার পক্ষেও তো সম্ভব নয় বলো প্রতি মাসে এসে এগুলো করে দেওয়ার, কারণ বাচ্চাদের পড়াশুনো রয়েছে, স্কুল রয়েছে। তবুও আমি চেষ্টা করি যখনই আসি সমস্ত কিছু ভালো করে গোছগাছ করে দেওয়ার। আর আমি আসলে কি বলতো আমার বাবাটাও একটু রেস্ট পায়। আর এই যে দেখো মশলার কৌটো, এগুলো না আমি সমস্তটা দিয়েছি, কারণ বাবার পক্ষে ওই একটা একটা কৌটো নামিয়ে মশলাগুলো বার করবে রাখবে এটা সম্ভব নয়, কারণ জানোই তো ছেলে মানুষ যতটা তাড়াহুড়োর সাথে কাজ করে, আমরা মেয়েরা কিন্তু সেটা পরিপাটিভাবে করি। তাই বাবাকে এরকম কন্টেনার দিয়েছিলাম যাতে একটার মধ্যে সমস্ত মশলা বাবা খুঁজে পেয়ে যায়। আর সেই মশলার কন্টেনারগুলো কিন্তু সেইভাবে গোছানো থাকে না, এরা তো কেউই বাড়িতে থাকে না, সবাই বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে। তো একটা ড্রাম আছে যার মধ্যে করে রান্নাবান্না করে বাবা সমস্ত মশলাপাতিগুলো গুছিয়ে রাখে। তো সেই ড্রামটা পরিষ্কার আছে, কিন্তু কিছু কিছু জিনিস দেখলাম মশলার কৌটোগুলো এরকম রান্নার সময় যেহেতু রান্নার গ্যাসের পাশে থাকে তাই তেল চিটচিটে হয়ে গেছে, সেইগুলো আজকে ভালো করে একটা মশলাগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর তারপর ভালো করে মুছে নিচ্ছি। আর তেলগুলো তো আর কোথাও রাখা যাবে না, তেলের কন্টেনারগুলো দেখলাম খুব একটা তেল চিটচিটে করছে না, ওইটা কিন্তু আমি ভালো করে একটু সাবান জল দিয়ে মুছে।
তাতে করে কিন্তু তেলের যে কন্টেনারগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো। আর তার সাথে এই গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে নেব, যেহেতু রান্নাবান্না হয়েছে সেগুলো তো পরিষ্কার করতেই হবে। আর পিছনে যে ওয়ালটা রয়েছে না, হঠাৎ করে গ্যাস ওভেনটা পরিষ্কার করতে গিয়ে দেখি পিছনের ওয়ালটার মধ্যেও প্রচণ্ড তেল চিটচিটে করছে, মানে ওই যে রান্নার সময় যে তেল কাস্টেগুলো পড়ে, আমরা মেয়েরা হলে কি যখন রান্নাঘর পরিষ্কার করি তখন ওয়ালগুলোকে একেবারেই মুছে নিই, কিন্তু বাবার পক্ষে তো সেটা কখনোই সম্ভব নয়। সেই জন্য আমি কিন্তু আজকে ওই তারের যে কসবাইটগুলো হয় সেগুলো দিয়ে আর ওই সাবান দিয়ে, মানে বাসন মাজার যে সাবান দেয় সেগুলো দিয়ে ভালো করে আজকে মেজে মেজে পরিষ্কার করেছি। আর খুব ভালো পরিষ্কারও হয়েছে জানো তো। আমাকে সাথী মণ্ডল কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছিলে যে আমার মায়ের কি হয়েছিল। সবাই জানো আমার মা মারা গেছে, কিন্তু কি হয়েছিল তোমরা তো জানো না। আসলে আমার মায়ের হঠাৎই ব্রেন স্ট্রোক হয়েছিল, মানে ওই রোববার দিন আমাদের এই বাড়িতে আসার কথা ছিল, ওই সকালের দিকটা হঠাৎ করে বাবা আমাকে ফোন করছে 8টার সময়, তোর মায়ের শরীরটা ভীষণ খারাপ লাগছে, তোরা কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। তো যথারীতি আমি আর আমার হাজব্যান্ড বাইকে করে এসেছি। এসে আমার হাজব্যান্ড দেখে বলছে তোমার মায়ের কিন্তু স্ট্রোক হয়েছিল, মানে মা ঠাকুর পুজো দিয়ে উঠতে গিয়েই মায়ের এরকম সমস্যা হয়েছিল। তো বাবার মুখে শোনা জল খেতে চেয়েছিল, জলের বোতলটাও ধরতে পারিনি, পড়ে গেছিল। চা খেতে চেয়েছিল, সেটাও পারিনি। তবে আমরা যখন এসেছিলাম মা শুয়েছিল, তবে সে কিন্তু তার কিন্তু সেন্স ছিল, আমার ছেলেকে পিঠে হাত দিয়ে আদরও করেছিল। ওই সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটাল থেকে রেফার করে দিল, বললো ওখানে নাকি তাদের ট্রিটমেন্ট নেই। তো রবিবার দিন হসপিটালে ছিল, সোমবার দিন আমরা সঞ্জীবনী নার্সিংহোমে নিয়ে যাই। সোমবার দিন ওখানে ভেন্টিলেশনে দিল। মঙ্গলবার দিন আমরা দেখে বাড়িতেও ঢুকতে পারিনি জানো তো, বিকালবেলা করে মঙ্গলবার দিন দেখতে গেছিলাম মাকে, আমরা সবাই গেছিলাম সেদিন। মঙ্গলবার দিন ছিল হচ্ছে ধনতেরাস, তো সেই দিন দেখে বাড়ি অবধিও ঢুকতে পারিনি। বাড়ির বেশ কিছুটা আগে আমার বাবা তো পলতা স্টেশনে ছিল, বাবার বাড়ি যেহেতু ইছাপুর, বাবা পলতা স্টেশনে ছিল, তখনই নার্সিংহোম থেকে ফোন করেছে পেশেন্টের কন্ডিশন ভালো না। তো আমার হাজব্যান্ড তখনই তা হসপিটালে কথা বললো শি ইজ এক্সপায়ার। তো সেই বিষয়টা, মানে আমি বলছি তোমাদের ঠিকই ঘটনাটা, আমি নিজেও এখনো মেনে নিতে পারি না যে আমার মা নেই। তবে কি বলতো, এই যে আমি ভিডিও করি, এই ভিডিও করাতে আমার মা আমাকে ভীষণভাবে উৎসাহ দিত। আমার ভিডিও প্রতিদিন কেউ দেখতো বা না দেখতো, আমার মা আর আমার হাজবেন্ড এই দুটো মানুষই কিন্তু আমাকে প্রতিদিন সাপোর্ট করে গেছে যবে থেকে আমি ভিডিও করছি। আমার কোনো এক বন্ধু জিজ্ঞেস করেছিলে ইউটিউবের ভিউজ প্রবলেম, তো আমিও প্রথম থেকে কিছুই জানতাম না, সমস্তটাই টেক চ্যানেল থেকে জানা বলতে পারো। তো তোমরাও টেক চ্যানেল দেখো, দেখে অনেক কিছুই জানতে পারবে। আর তার থেকেও বড় কথা, তোমরা যে কাজগুলো দেখাচ্ছ সেই কাজগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করো মানুষের কাছে, যাতে সবার ভালো লাগে। আর তার সাথে রয়েছে কিন্তু টাইটেল, থাম্বনেল, তো এগুলোকে ভালো করে লাগাও, সাথে ট্যাগ, ডেসক্রিপশন এগুলো ভালো করে দাও, মানে যেটাকে বলে প্রপারভাবে এসইও করা। তো এসইও কিভাবে করতে হবে সেটাও কিন্তু তোমরা টেক চ্যানেল দেখলেই বুঝতে পারবে। তো এইভাবে কিন্তু আমার ইউটিউব যাত্রা। তো প্রথম দিকে কখনোই সাকসেস পাইনি, আমারও প্রায় 10-12টা ভিডিওর পরে একটা ভিডিও 3000 ভিউজ এসেছিল। তো আস্তে আস্তে ওইভাবেই মাঝে মধ্যেই কিন্তু আমাদের এখনও ভিউজ প্রবলেম চলে, কোনোটা 700-800 ভিডিও, কোনোটা আবার 4-5 হাজার ভিডিও মানে ভিউজও হয়। তো এটা পুরোটাই ইউটিউবের ওপর, কিন্তু মন দিয়ে ধৈর্য রেখে কাজ করে যেতে হবে, সাকসেস একদিন পাবে। আর এখন এই সময়টা বুঝতেই পারছো, বিকালবেলা যে কন্টেনারগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে জল ঝরে শুকিয়ে গেছে। তো পরপর মশলাগুলোকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি, আর যেগুলো দেখলাম মশলা কমে গেছে সেগুলোকে রিফিল করে দিচ্ছি। আর এই তো আমার বাবার বাড়ির রান্নাঘরটা, হয়তো অতটা সুন্দরও নয়, কিন্তু যতটাই ভগবান তাদের দিয়েছে সেটাকে গুছিয়ে রাখলেই একটা মন্দিরের সমান। আজকে কারোর নাম নিতে পারলাম না, কালকে সবার নাম নিয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।